আসসালামু আলাইকুম আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের চট্টগ্রামের দ্বিতীয় দিন। আমি এর আগে 3টা ব্লগ শেয়ার করেছি, যেগুলো হচ্ছে আমরা গতকাল সারাদিনে কি করেছিলাম সেটার। তো আজকে ঘুম থেকে উঠেই হচ্ছে আমাদের যে হোটেলটাতে আমরা ছিলাম সেখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তো সেখানেই চলে এসেছি। তো আমরা যে রুম নিয়েছি প্রত্যেক রুমে হচ্ছে 2 জন করে ব্রেকফাস্ট পাবে, আর বাচ্চারা যদি ইনক্লুড করি তাহলে পার পারসন 250 টাকা পে করতে হবে। তো আমরা চিন্তা করলাম যে আগে নাস্তা দেখি, তারপর হচ্ছে ওদেরকে দিব কিনা সেটা ভাববো, কারণ হচ্ছে বাচ্চারা খুব বেশি যে খায় সেরকমও না। তো সেজন্য আগে হচ্ছে আমরা নাস্তা নেওয়ার জন্য এখানে এসেছি। তো এখানে পরোটা, ভাজি, তারপর ডাল ছিল, সাথে ডিম ছিল, আর ফ্রেশ জুস ছিল, পানি ছিল, আর চা ছিল। তো আপনারা যে কবার ইচ্ছা আসলে রিফিল করতে পারবেন। তো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার ঠিক ততটুকুই নাস্তা নিয়ে নিচ্ছি। সাথে ডেজার্ট হিসেবে সুজির হালুয়া ছিল, তো এগুলোই নিয়ে এসেছি নাস্তা। তো বাচ্চারা আসলে এত খাবার খেতে পারবে না, তো চিন্তা করলাম আমরা খেয়ে দিয়ে ওদেরকে বাহিরে পাঠিয়ে দিয়েই ওর বাবার সাথে, তাহলে বাইরে থেকে ওরা দুজন নাস্তা করে আসবে। কি করতে যাবে দোতলায়? বলো তাহলে খালামণি নিয়ে যাবে। আসো আমার সাথে আসো। কই যাবা বলো? দোতলায় কি করতে যাবে? ব্যায়াম করতে যাবে। খালামণির দিকে ফিরে বলো। আমার দিকে বলো। দোতলায় কি করতে যাবে? ব্যায়াম করতে। ব্যায়াম করতে। কিভাবে ব্যায়াম করে দেখি, আমাকে আগে দেখাও, তাইলে আমি নিয়ে যাব। বলো দেখি কিভাবে করে। আরে পুশ আপ দিতে পারে আবার। এরপর আমরা নিচে নেমে এসেছি টিকিট কাটার জন্য, কারণ হচ্ছে ঘুরতে এসে ঠিক টাইম মতো বাসায় যাতে পৌঁছাতে পারি। তো সেজন্যই হচ্ছে চেষ্টা করছিলাম ঢাকারও যাতে আমরা টিকিট নিতে পারি। তো আমরা কোনো রকম টিকিট ম্যানেজ করতে পেরেছি, তবে আমাদেরটা পারিনি। এরপর আমরা সিএনজি নিয়ে পতেঙ্গা সি বিচে চলে এসেছি। আর সি বিচে আসার পরে এই জায়গাটাতে আমরা খুব ক্রাউড দেখতে পেলাম। পরে বুঝতে পারলাম যে এখানে হচ্ছে যিনি মেয়র উনি হচ্ছে এসেছেন এবং উনি সবার উদ্দেশ্যে কিছু কথা বলছিলেন। আমাদের অনেকে কিন্তু বেকার আছে, আর তাদের কর্মসংস্থান এখানে হয়ে যাবে যদি আমরা সবাইকে ধন্যবাদ। উনি মূলত চট্টগ্রামের নতুন মেয়র, তো উনি এখানে হচ্ছে পরিদর্শনে এসেছেন এবং এখানকার সৌন্দর্য বর্ধনের জন্য উনি কাজ করছেন। তো সেটা দেখে আমরা হচ্ছে সমুদ্রে নেমে গিয়েছি। আর সমুদ্র আমার ভীষণ পছন্দ। আর এই চট্টগ্রামের এই পতেঙ্গা সমুদ্র সৈকতে আসলে আপনারা ছোট ছোট স্পিড বোর্ডের পাশাপাশি লাইটার জাহাজও দেখতে পারবেন। এতে করে বাচ্চাদেরও কিছুটা এক্সপিরিয়েন্স হবে। আর কক্সবাজারের মতো এটা এত বড় না হলেও কিন্তু এর সৌন্দর্য কিন্তু কম নয়। তো আমরা সবাই মিলে এখানে এসেছি। আর বাচ্চারা তো পানি দেখলে এমনিতেই পাগল হয়ে যায়, বিশেষ করে বড় বাচ্চা বলেন আর ছোট বাচ্চা বলেন। তো আমার বাচ্চারা তো হচ্ছে এখানে অকাজ ঘটিয়ে দিয়েছে। এই যে কেটস পরে এসে সে হচ্ছে পানিতে নেমে গিয়েছিল আর পুরো জুতা ভিজে গিয়েছে। এইদিকে ভাবিরও মন মেজাজ খারাপ, কারণ তার ছেলেও একই কাজ করেছে। তো আমি বললাম যে বকা না দিয়ে হচ্ছে ওদেরকে এনজয় করতে দেন, কারণ হচ্ছে এই জুতাটা ধুয়ে যদি শুকাতে দিই তাহলেই কিন্তু শুকিয়ে যাবে। শুধু শুধু ওদের মুডটা খারাপ করার কোনো দরকার নেই। তো ওদেরকে বুঝিয়ে ওদের জুতা খুলিয়ে তারপর হচ্ছে আমরা এইভাবে করে সমুদ্র বিলাস করছিলাম। আমার তো ভীষণ পছন্দ ঢেউয়ের মাঝখানে পা ভেজাতে, খুবই ভালো লাগে আমার। তো এখানে একটা বোট চলে এসেছিল আর উনি আমাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করছিল যাতে করে আমরা বোটে চড়ি। আর যেহেতু আমাদের সাথে বাচ্চা কাচ্চার সংখ্যা বেশি, তাই আমরা হচ্ছে বোটে উঠিনি, কারণ বোটগুলো কিন্তু অনেক জোরে যায়। আমি যতক্ষণ সমুদ্রের পাশে দাঁড়িয়েছিলাম ততক্ষণই এভাবে পা ভিজাচ্ছিলাম, কারণ আমার খুব ভালো লাগে যখন হচ্ছে সমুদ্রের ঢেউটা চলে যায়, সাথে কিন্তু বালি সরে যায় আর পায়ে খুবই সুরসুরি লাগে। আর এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এখানে প্রায় অনেকটা সময় আমরা কাটিয়ে তারপর এখন উপরের দিকে চলে যাচ্ছি, কারণ আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে পার্কি সি বিচ। এটা হচ্ছে চট্টগ্রামের নতুন আরেকটি বিচ, যারা এখনও যাননি তাদের জন্য এই বিচটা একটা সারপ্রাইজ। তো আমি এটার ভিডিওটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করছি এখানেই। আর এখন আপনাদের সাথে দেখাচ্ছি এখানে কি পরিমাণ মানুষ হয়ে গিয়েছে। যখন আমরা এসেছিলাম তখন কিছুটা খালি থাকলেও পরবর্তীতে অনেক ভিড় হলো। যেহেতু ছুটির টাইমে গিয়েছি, সবাই হচ্ছে ফ্যামিলি সহ বেড়াতে যেতে পছন্দ করে, তাই সবাই মিলে হচ্ছে এসে পড়েছে এদিকে। তো আমরা এখানে 555-এর যে বড়ইয়ের আচারটা আছে সেটা পেয়ে গেলাম, তো সেটা খাওয়ার জন্য কিনে নিলাম আর সবাই মিলে সেই আচারটা খাচ্ছি আর ছোটোবেলার ফিল নেওয়ার চেষ্টা করছি। এই বার্মিজ আচারটা পছন্দ করে না, আমার মনে হয় এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই অসম্ভব।
আমরা ছোটোবেলায় অনেক বেশি এই আচারটা খেয়েছি, তবে ঢাকায় এখন পাওয়া যায় না তেমন, তাই এখানে কিনে এখানেই খেয়ে নিলাম। আর এই দিকে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ডকে হচ্ছে ইন্টারভিউর জন্য ধরেছে, তো এটা রেখে দিলাম আপনাদের জন্য। বর্তমানে যে অবস্থায় আছে অতীতে কিরকম ছিল, এখন সামনে যেহেতু নতুন সরকার, নতুন মেয়র, আপনাদের সাথে আমাদের মেইন প্রত্যাশা হলো সিকিউরিটি। আপনি কক্সবাজারের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে দেখা গেছে যে কক্সবাজারের সিকিউরিটিটা বেশি। এখানে মানুষ একটু কম সিকিউরিটি ফিল করে, যার ফলে সন্ধ্যার পরে আসতে চায় না সহজে। এই ফিলটা মানুষকে দিতে হবে যেটা সিকিউর প্লেস। আর ক্লিনলিনেস তো অবশ্যই আছে। এই জিনিসগুলো হলে মানুষ অ্যাট্রাক্টেড হইব যে হ্যাঁ ঠিক আছে, এখানে আমার বউ বাচ্চা নিয়ে আসলে আমি মানে কোনো কিছু মানে সমস্যা নাই, কেউ আমাকে স্টেপিং করতে না করে। এই ফিলটা করলেই আস্তে আস্তে মানুষ বাড়ে। তারপরে মানুষ আসলে অবশ্যই ফ্যাসিলিটিগুলো বাড়াইতে হবে। আর হচ্ছে যেসব জিনিসের দৌরাত্ম আছে, যে ফটোগ্রাফাররা, তারপরে হলো যারা বোট চালায়, এরা দেখা গেছে যে বোটটা নিয়ে একটা পিক করে যে এত না এত দিতে হবে, এটা করতে হবে। এই জিনিসগুলো মনিটরিং করলে আই থিঙ্ক বেটার। আপনাদের কাছ থেকে আন্তর্জাতিক দেখেন, আমি যখন দেশের বাইরে গেছি তখন দেখা গেছে ছোট্ট, ওদের ফ্যাসিলিটি খুবই কম। বিচ আছে অল্প, মানে সমুদ্র আছে, এটাকে এমনভাবে অ্যাট্রাকটিভ করছে যে মানুষ এখানে যেতে বাধ্য। অথচ এর চেয়ে বেশি রিসোর্স আমাদের আছে। আমি যদি কম্পেয়ার করি, আপনি যদি মালদ্বীপের সাথেও করেন, আমাদের এর চেয়ে বেশি রিসোর্স আছে, কিন্তু মেনটেন নেই। ওইরকম যদি করা যায় ডেফিনেটলি বাহির থেকে মানুষ আসবে, নট অনলি আমরা। আর আমরা তো 20 কোটি আছি, ওদের দেশে মানুষ মাত্র 3 কোটি। ওদের জনগণ আমাদের 20 কোটি। আমরা নিজেরাই অনেক বড় পর্যটক হইতে পারি যদি আমরা এই জিনিসগুলো বাইরে থেকে নিয়ে ব্রেনটা কাজ করে তবে আমরা একটা প্রজেক্ট তৈরি করতে পারি। সিঙ্গাপুরে একটা ইউনিভার্সাল স্টুডিও, ওদের জায়গা ছোট, ওই রকম তো আমরাও করতে পারি। সম্ভব না? ওদের অল্প একটু জায়গার ভিতরে করছে, আমরা আরো বেশি করে করতে পারি। ইনভেস্ট করলে সেটা রিটার্ন আসবে, কিন্তু প্রপার ওয়েতে করতে হবে। যেহেতু মেয়র এসেছিলেন তাই সাধারণ জনগণ থেকে হচ্ছে টিভি চ্যানেলগুলো হচ্ছে বক্তব্য নিচ্ছিল। তো আমার হাজব্যান্ড হচ্ছে তার যে মনের কথা সেটা বলল, প্রস্তাবনা দিল। তো চ্যানেল নিউজ 24-এ হচ্ছে এই খবরটা পরবর্তীতে এসেছিল। তো আমরা এরপরে আরও কিছুটা সময় ঘুরলাম, সেদিকে হাঁটাহাঁটি করলাম, কারণ এই জায়গাটাই আসলে পতেঙ্গা সি বিচের খুব বেশি সৌন্দর্য বা সুন্দর জায়গা। তো আমরা এখানে ড্রোন ওড়াতে গেলাম, এই জায়গাটা ড্রোনের রেস্ট্রিক্টেড ছিল, তো আমরা আর ওড়াতে পারিনি। এরপর হচ্ছে আমরা পার্কি সি বিচে যাওয়ার জন্য, যেহেতু আমরা অনেকজন মানুষ তাই আমাদের বড় একটা গাড়ি লাগবে, সেজন্য একটু সামনে হেঁটে এসেছি। আর এখান থেকে 1000 টাকায় হচ্ছে আমরা গাড়ি নিয়ে নিয়েছি। ওনারা আমাদেরকে একদম এই টানেলের ভেতর দিয়ে পার্কি সি বিচে নিয়ে যাবে। তো এই টানেলে আমার এই প্রথমবার ওঠা। আর এখানে হচ্ছে বড় গাড়ি ছাড়া হচ্ছে টানেলের ভেতরে ঢুকতে দেওয়া হয় না, সেজন্যই মূলত হচ্ছে বড় গাড়ি নেওয়া। তা না হলে কিন্তু আমরা সিএনজিতে করে যেতে পারতাম, কিন্তু সিএনজি দিয়ে যাওয়া সময় সাপেক্ষ, প্লাস হচ্ছে এর ভেতরে সিএনজি যেতে দেয় না, সেজন্যই মূলত আমরা এই টানেল দিয়ে গাড়ি ভাড়া করেই গিয়েছি। আমি বিভিন্ন দেশে টানেলের ভেতর গেলেও আমাদের দেশের এই টানেলটাতে এই প্রথমই গেলাম। তো টানেলটা কিন্তু খুবই সুন্দর করে রাখা আছে। যদি এভাবে করে যত্ন করা হয় আমার মনে হয় এটা অনেক বছরই আমরা ব্যবহার করতে পারবো। এর জন্য হচ্ছে আমাদের দেশের সকল জনগণের আসলে সচেতন হওয়া উচিত। যে কোনো সরকারি স্থাপনা হোক না কেন, সেটা আমাদের নিজেদের একটা সম্পদ ভেবে সেটাকে আমাদের সুন্দরভাবে রাখতে হবে। এতে করে আমরা সহ আমাদের পরবর্তী প্রজন্মও কিন্তু সেগুলো উপভোগ করতে পারবে। তো পার্কি সি বিচে যাওয়ার সময় কিন্তু খুবই সুন্দর পরিবেশ। এগুলো দেখতে দেখতে আসলে আমরা 20 মিনিটের মধ্যেই হচ্ছে পার্কি সি বিচে পৌঁছে গিয়েছি। তো বাচ্চা কাচ্চা সবাই হচ্ছে পেছনে বসেছিল, তো ওরা সবাই আস্তে আস্তে বের হচ্ছিল। তো সবাই একসাথে নেমে তারপর আমরা সি বিচের দিকে যাব। এই পাশটাতে দেখতে পেলাম খুব সুন্দরভাবে কিছু রিসোর্ট তৈরি করা হচ্ছে। আর রিসোর্টগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে যেন প্রত্যেকটা প্রাইভেট একটা ভিলার মতন। এখানে এসে যাতে করে নিরিবিলি অবকাশ যাপন করতে পারে সেজন্যই এত সুন্দর করে তৈরি করা হচ্ছে এই রিসোর্টগুলি। হয়তো ভবিষ্যতে এখানে অনেক পর্যটক হবে, সেই আশাই এত সুন্দর করে রিসোর্টটা তৈরি করা হচ্ছে।
তো আমরা হচ্ছে এই দিকটাতে যাচ্ছি, আর এই দিকটাতেই হচ্ছে পার্কি সি বিচ। আর সামনে এগোনোর পরে দেখতে পেলাম এখানে লাল শাপলার একটা বড় পুকুর আছে। সকালবেলা আসলে এই ফুলগুলো বেশি দেখা যায়, তারপরেও দুই একটা এখনো আছে, তবে এগুলো বন্ধ হয়ে গিয়েছে, ফুটে নেই। তবে সকালের দিকে আসলে কিন্তু শাপলার সৌন্দর্যটা দেখা যায়। তো এখানে যে রিসোর্টটা সেটা হচ্ছে লুসাই পার্ক রিসোর্ট। তো এখানে হচ্ছে 10 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়, যাতে করে এখানকার নিরাপত্তাটা ঠিক থাকে, সবাই বাহিরের মানুষ যাতে এসে এখানে কোনো প্রকার ঝামেলা না করতে পারে সেজন্য। তো ভেতরে আসার পরে দেখতে পেলাম এখানে পুকুরে আরও কিছু শাপলা ফুটে আছে অর্ধেক, তো এটাও দেখতে ভালো লাগছিল। আর এই ওয়াকওয়েটা খুবই সুন্দর, রাস্তার দুই পাশেই হচ্ছে পুকুর আর দুই সাইডে হচ্ছে নারকেল গাছের সাথে অন্যান্য গাছ। এই রাস্তা দিয়ে হেঁটে যেতে খুবই ভালো লাগছিল। আর সামনে আসার পরে দেখতে পেলাম খুব সুন্দর বড় একটা সি বিচ। আর এটাতে আসার পরে আমার মনে হচ্ছিল যেন আমরা কক্সবাজার চলে এসেছি। আর এই জায়গাটা যেহেতু উঁচা, যাতে সবাই উঠানামা করতে পারে সেজন্য এখানে সিঁড়ির একটা ব্যবস্থা করে দেয়া আছে। আর এখান থেকে নামার পরেই সামনে দেখতে পেলাম হচ্ছে এভাবে সাবান, তারপর বিভিন্ন জিনিস দিয়ে হচ্ছে লটারি ধরানো হচ্ছে। আর এটা অ্যাট্রাকটিভভাবে করা হচ্ছে যাতে করে সবাই এই লোকটার ফাঁদে পা দেয়। এরকম সমুদ্র বিচের পাশে আসলে আপনারা অনেক দেখতে পাবেন। তো আমি বলবো যে এটা না করার জন্য, কারণ ওনারা যেভাবে সেট করে রাখে আপনি কিন্তু এই খেলাটা মানে কখনোই জিততে পারবেন না। উনি বলেছে 2টা বলে হচ্ছে এই 3টা বোতল যদি ফেলতে পারে তাহলে হচ্ছে গিয়ে উনি যে টাকাটা আমরা দিয়েছি সেটা ডবল দিবে, অর্থাৎ আমরা 50 টাকা দিয়েছি, উনি হচ্ছে 100 টাকা দিবে। তো আসলে ওনারা এমনভাবে রাখে যাতে করে হচ্ছে বোতলগুলো না পড়ে। তো ফাইনালি হচ্ছে 2টা বোতল আমার হাজব্যান্ড ফেলতে পেরেছিল, কিন্তু হচ্ছে যেহেতু 3টা পারেনি সেজন্য সে আর কোনো টাকা আমাদেরকে ফেরত দেয়নি। তো অবশেষে এখানে ডাব দেখতে পেলাম, তো ডাবের প্রাইস চাচ্ছিল 120 টাকা করে, অর্থাৎ এখানে খুবই বেশি থাকে সমুদ্রের পাড়ে সবসময় ডাবের দাম। সমুদ্র দেখলে যে কারোরই মন ভালো হয়ে যায়, আর সমুদ্র যেন সবাইকে খুব কাছে টানে। এজন্য আমরাও হচ্ছে সমুদ্রের কাছে আসলে যেন পাগল হয়ে সমুদ্রকে উপভোগ করার চেষ্টা করি। আর এই দিকে তো বাচ্চারা ভীষণ খুশি, ওরা হচ্ছে সমুদ্রের পাড়ে আসার পরে পানিতে গোসল করার জন্য পাগল হয়ে গিয়েছিল। যেহেতু আমরা এক্সট্রা কাপড় নিয়ে আসি নাই, তাই ওদেরকে আর গোসল করার জন্য অনুমতি দেওয়া হয়নি। আমি কিন্তু বরাবরের মতো পা ভেজানোতেই ব্যস্ত ছিলাম, কারণ আমার এই কাজটা করতে খুবই ভালো লাগে সমুদ্রের পাশে আসার পরে। তো এখানে হচ্ছে আমরা সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে খেলছিলাম। এখানে হচ্ছে যে ঢেউ আসছিল তার সাথে সাথে আমরা হচ্ছে এই দিকটাতে ঢেউয়ের তালে তালে মানে খেলার চেষ্টা করছিলাম। তো সমুদ্রের পাশে আসলে আসলে আমরাও বাচ্চা বাচ্চা হয়ে যাই। সব মিলিয়ে আসলে সমুদ্র যেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সমুদ্র কার কার ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন, আর কে কোথা থেকে দেখছেন তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমার তো ভীষণ পছন্দ সমুদ্র। আমি সমুদ্রর কাছে যদি মনে হয় সারা বছর থাকতে বলে আমি মনে হয় পারবো। তো আপনাদের কার কার কাছে এমন লাগে তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে হচ্ছে বাচ্চারা যে খেলছিল সেটাও একটু আমি রেকর্ড করে রেখে দিলাম। তারপর সামনে আসার পরে হচ্ছে এখানে বাচ্চাদেরকে ঘোড়ায় ওঠানোর জন্য ব্যবস্থা করা হলো। ওরা হচ্ছে 150 টাকা করে চাচ্ছিল, তো আমার হাজব্যান্ড হচ্ছে একজন 50 টাকা করে হচ্ছে এখানে দামাদামি করে সেটা ঠিক করে নিল। তো প্রথমেই হচ্ছে আমার বোনের বড় ছেলে উঠলো, আর ওরা আসলে ভয় পাচ্ছিল, অথচ ওদের চেয়ে ছোট একটা বাচ্চা কিন্তু এই ঘোড়াটাকে চালাচ্ছিল। আসলে মানুষ যখন যে অবস্থাতে থাকে সেই অবস্থার সাথে খাপ খাইয়ে নেয়। ওরা হচ্ছে কষ্ট কি জিনিস বুঝে না, আর যে ছেলেটা ঘোড়া চালাচ্ছে সে কিন্তু জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছে। আসলে এটাই হচ্ছে পার্থক্য। তো এখানে হচ্ছে একজন একজন করে প্রায় 5 মিনিটের মতো করে ঘুরিয়ে তারপর আবার ফেরত দিয়ে যাচ্ছিল। তো এখানে হচ্ছে তাহমিদ আমার বোনের ছোট ছেলে, ও উঠে যাচ্ছিল। ওরা হচ্ছে ঘোড়াকে ভয় পাচ্ছিল, সেজন্য হচ্ছে ঠিক করে বসতেও পারছিল না। তারপরে ওদেরকে শিখিয়ে দিচ্ছিল যে আসলে কিভাবে বসলে ঘোড়াটা খুব সুন্দরভাবে থাকবে। তো ওদেরকে এভাবে করে নিয়েই প্রত্যেককে ঘুরিয়ে নিয়ে ছিল। আর এইদিকে হচ্ছে আমার হাজবেন্ড চাল ভাজা বাদাম দিয়ে বিক্রি করছিল, তো সেটাই নিয়ে এসেছে। তো আমরা সেটা খাচ্ছিলাম সবাই মিলে, মজারও ছিল।
আর আমরা হচ্ছে চাল ভাজায় বাদাম পছন্দ করি না যদিও, তো চাল ভাজাটা খাচ্ছিলাম আর বাদামগুলো সব আমার হাজবেন্ডের কাছে দিচ্ছিলাম। আর এটা হচ্ছে ভাবির বড় ছেলে রাফি। আর রাফি যেই মুহূর্তে ঘোড়ায় উঠেছিল ও কিন্তু ওই মুহূর্তে বৃত্তির খবর পাচ্ছিল যে ও বৃত্তি পেয়েছে, এজন্য ওর মনটা বেশি ভালো ছিল, সাথে ভাবিরও। আর এদিকে ও ঘুরে আসার পরে হচ্ছে নুহা উঠেছে। নুহা হচ্ছে আমার ছোট মেয়ে। ওদেরকে আসলে আনন্দ দেওয়ার জন্যই এই কাজগুলো করা, কারণ হচ্ছে ওরা যদি ঘুরতে এসে মজা না পায় সেক্ষেত্রে কিন্তু ওরা ভবিষ্যতে ঘুরতেও যেতে চাইবে না, সেজন্যই মূলত ওদেরকে এই আনন্দটুকু দেয়া। আর এইদিকে হচ্ছে ভাবির ছোট ছেলে রায়ান, ও উঠে গেল। ও কিন্তু খুবই সাহসী, দেখতে পাচ্ছেন, একটুও ভয় পাচ্ছিল না আর খুব মজা পাচ্ছিল ও। তারপর ওকেও ঘোড়া থেকে ঘুরিয়ে নিয়ে আসা হলো। এরপর দুই ভাই একসাথে কিছু ছবি তুলে নিল। এরপর আমরা হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি, যেহেতু বিকেলের টাইম হয়ে গিয়েছে, কিছুটা ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো আমরা সেখান থেকে বের হয়ে চলে আসছি। আর এই যে দেখতে পাচ্ছেন যেই জায়গাটার কথা বললাম, এখানে খুব সুন্দর করে রিসোর্টগুলো আলাদা আলাদা দূরত্বে তৈরি করা হচ্ছে। হয়তো ভবিষ্যতে এই জায়গা অনেক জমজমাট হবে, যদি কখনো হয় তাহলে হয়তো বা আবার আসার ইচ্ছা আছে। তো এই চিন্তা করে আজকে এখান থেকেই এখন চলে যাচ্ছি আমরা হোটেলের উদ্দেশ্যে। এই জায়গাটা থেকে আমরা যাচ্ছিলাম তখন দেখতে পেলাম এখানেও কিন্তু খুব সুন্দর রিসোর্ট হচ্ছে। এটা একটা বিদেশি কোম্পানি থেকে তৈরি করা হচ্ছে নাকি, যারা স্থানীয় তাদের মুখ থেকে শুনলাম। আর এই রিসোর্টটাও কিন্তু অনেক বড় করে তৈরি করা হচ্ছে। আর এদিকে যেতে যেতে আমরা হচ্ছে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে যাচ্ছিলাম। আর এইখানে লাইটার জাহাজগুলো দেখতে পেলাম। কর্ণফুলী নদীটা কিন্তু চট্টগ্রামের একটা অন্যতম আকর্ষণ। সমুদ্র থেকে নদীর মাধ্যমে এই লাইটার জাহাজ গুলো হচ্ছে পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। আর এর মাধ্যমেই কিন্তু আমরা সকল দেশের পণ্য কিন্তু আমাদের হাতের নাগালে পেয়ে যাই। আর এটা মূলত কর্ণফুলী ব্রিজটা, তো সেটা দিয়ে আমরা পার হচ্ছিলাম। আর এসেই হচ্ছে আমরা হোটেলে চলে এসেছি খাবার খাওয়ার জন্য। আজকের খাবারে ছিল প্রায় 6 ধরনের ভর্তা, গরুর মাংস, ডাল, ভাত, এগুলো দিয়েই আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। তো আজকের ব্লগটা আমি এতটুকুই রাখলাম। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।